সেদিন প্রাইভেট থেকে বাসায় ফিরতেই ফ্ল্যাটের সামনে অনেকগুলো অপরিচিত জুতা। অবাক হলো সুমাইয়া। নিশ্চয় বাসায় মেহমান এসেছে। মন বলল, কারোর কি আসার কথা ছিল? হয়তো, তবে সেটা আমার জানা ছিল না। বেল বাজানোর সাথে সাথেই মুশফিক মানে সুমুর ছোট ভাই গেট খুলল। সেই কিছু বলার আগেই বলল, এখানেই থাকো, ওই পাশে গেটটা খুলছি। বলে দুম করে গেট বন্ধ করে দিলেন। ওদের ঘরে ঢোকার প্রবেশপথ দুইটা, একটা ডাইনিং দিয়ে, আরেকটা বাইরের রুম মানে মুশফিকের ঘর খেতে। সচরাচর এই রুম দিয়ে সবাই যাওয়া আসা করে। কয়েক সেকেন্ডের মধ্যেই মুশফিক উড়ে এসে গেট খুলল। ইতি আপু, দিথি আপু সুমাইয়াকে একরকম ঢেকে ঢুকে রুমে নিয়ে গেল। সুমু বুঝল আজ ওর অবাক হওয়ার দিন। জিজ্ঞাসা করল, কি করেছি? আমার বাড়ি, আমার ঘর, আমার এই চোরের মতো নাও কেন? বিথি আপু মুখ চেপে ধরে বললেন, বাহিরের ঘরে মেহমান। সেটা তো আমিও দেখলাম, বাইরে অনেক জুতা, তাতে সমস্যা কি? ইতি আপু বললেন, তোকে দেখতে আসছে। সুমু এবার স্তব্ধ হলো যেন। তার চোখ বিস্ফোরিত হয়ে বের হয়ে আসতে চাইল। বলে কি সাংঘাতিক ব্যাপার। তখন মনে হলো, তাই তো, এই দুই বান্দি এখানে কেন? কোনো দরকার ছাড়া তো এরা এখানে টপকায় না। কি বলো, কি সাংঘাতিক ব্যাপার? পাত্রকে কি করে? বলা নাই কওয়া নাই, উঠসুরি তোর বিয়ে। জানো, আজও কত প্যারা খাইছি কোচিংয়ে। কাল দুটো প্রাইভেটে এক্সাম। আমি সারা পথ এটা ভাবতে ভাবতে আসছি কিভাবে পড়াগুলো কমপ্লিট করব, আর তোমরা বলো দেখতে আসছে। সুমুর মুখ চেপে ধরেন ইতি আপু। তাড়াতাড়ি হিজাবটা খুলিয়ে বললেন, সব হবে, পড়াশোনাও শেষ করবি। এখন শুধু 2 মিনিটের মতো দেখবে, আর দেখলেই তো বিয়ে হয়ে গেল না? বিথি আপু ওয়ার্ড্রপ থেকে এক সেট সাদা এমব্রয়ডারি 3 পিস বের করে তাকে ওয়াশরুমে ঠেলে পাঠালেন। তাড়াতাড়ি গোসল সেরে এটা পর। সুমুর ঠিক কি করা উচিত বুঝতে পারল না। মেজাজটা বিগড়ে যাচ্ছে খুব। শুধু মনে হচ্ছে কি হচ্ছে, কেন হচ্ছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে বের হতেই দেখল আপু মেকআপ কিট নিয়ে রেডি। ওকে বসিয়ে দিল ড্রেসিং টেবিলের সামনে। সুমু বলল, মেকআপ করব না। বেশি কিছু দিব না, শুধু ফেস পাউডার, তোকে এমনিতেই সুন্দর লাগে। পাত্র সম্পর্কে কিছু জানাবা না নাকি? নাকি এটাও বলবা না? পাত্র ডাক্তার, তুই গত মাসে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হলি না? ওখান থেকে নাকি পাত্রের মা দেখেছে, ওনার ভীষণ পছন্দ হয়েছে তোকে। কিভাবে জানি সকল খোঁজ খবর নিয়েছে, তারপর পরিবার নিয়ে হাজির। খালুকে নাকি আগে জানিয়েছিল। খালুও নাকি ছেলের সম্পর্কে ভালোই খোঁজ খবর লাগিয়েছিলেন। খালুর নিজেরও পছন্দ হয়েছে, তারপর খালুর অনুমতিতে আজ দেখতে আসছে। কোন ডাক্তারটা? তুই দেখিসনি, অন্য ওয়ার্ডের আন্টি ঘুরতে ঘুরতে তোকে কিভাবে দেখেছে আমিও তো জানি না। আরে বাহ, ভালো তো। ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হলেও পাত্র পাওয়া যায়। মিথিকে বলতে হবে, ওই আবার বিয়ে পাগলা, পাত্রই খুঁজে পায় না। একচোট হাসাহাসি হচ্ছিল। তখনই একজন মধ্যবয়সী মহিলাকে আম্মু রুমে নিয়ে আসলেন। সুমুর ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। লজ্জা নাকি অস্বস্তি কি জানে। কখনো কারো সামনে এভাবে এর আগে প্রেজেন্ট হয়নি বলেই হয়তো এতটা অস্বস্তি। সে দাঁড়িয়ে সালাম দিল। আন্টি এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। লক্ষ্মী মেয়ে পুরোপুরি সুস্থ হয়েছে তো এখন? সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। সুমুর আম্মু বললেন, হ্যাঁ আপা, আলহামদুলিল্লাহ, মেয়ে আমার এখন একদম সুস্থ। যা ভয় পেয়ে গিয়েছিলাম, ওর বাবা তো আবার মেয়ে বলতে পাগল। মেয়ের অসুস্থতায় কি যে অস্থির হয়ে পড়েছিল আর কি বলবো। আপা আর দেরি করার প্রয়োজন দেখছি না, আসিফকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করি। ভাই তো আবার ছেলে ছাড়া আর কারোর সামনে মেয়ে দেখাবে না বললো। নাম শুনে সুমুর কাঁপাকাঁপি অবস্থা। কি বলে ছেলেকে এখানে আনবে? সুমুর আম্মু সুমুর মাথায় ঘোমটা টেনে দিয়ে তাকে ধরে বিছানায় বসিয়ে দিলেন। সুমুর কাজিন ভাইয়া দুটো এক্সট্রা চেয়ার নিয়ে রাখলেন বিছানার খানিকটা দূরে। সুমুর তখন পা কাঁপাকাঁপি অবস্থা। কি হচ্ছে, কেন হচ্ছে? ইয়া আল্লাহ, কোন ফাঁদে পড়লাম? মাথা তুলে তাকাতে পারল না। শুধু টের পেল একজোড়া মোজায় আবৃত পা রুমে প্রবেশ করল। কণ্ঠস্বর শুনতে পেল, আসসালামু আলাইকুম। রুমের সবাই জোরে উত্তর দিলেও সুমু মনে মনেই উত্তর করল। খুব ম্যানলি ভয়েস, একেবারে যাকে বলে কাঁপন ধরা। নাকি ওর কাছে এমন লাগছে বুঝতে পারল না। মাথায় বোঝাবুঝি নিতে পারছে না, টের পেল। তাই মাথার উপর প্রেশার বাদ দিয়ে মেঝের টাইলসের দিকে মনোনিবেশ করল সে। ব্যাপারটা এমন, সেই টাইলসের ডিজাইন এক্সপার্ট। কোন কোন জায়গায় চেঞ্জ আনলে লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে সেটাও ভাবতে থাকলো। সবাই টুকটাক কথা বলছিল, টের পাচ্ছে, কানে নিচ্ছে না। বিশেষ করে অপরিচিত অনাহত আগন্তুকের কোনো কথা কানে তুলতে চাচ্ছে না সে। খুব ধিমি গলায় সে কথা বলছে।
তার কথা শুনবে না বলে মনের মধ্যে জোরে জোরে বয়েল আর চার্লসের সূত্রগুলো আওড়াতে শুরু করল সে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। একটা সময় শুনতে পেল আন্টি বললেন, ওরা দুজন আলাদা করে কথা বলুক। সুমুর অন্তরাত্মা খাঁচা ছেড়ে লাফ দিয়ে বের হতে চাইল। ওর মনে মনে পড়া বন্ধ হয়ে গেল। মনের মধ্যে জোরে চিৎকার দিয়ে উঠল, আম্মু বাঁচাও, এ মেরে সাথ কিউ হো রাহা হ্যায়, মেরে কুসুর কিয়া হ্যায়। তখন সবাই চুপচাপ বের হয়ে যাচ্ছিল টের পেল। সুমু ওর আম্মুর শাড়ি চেপে ধরল। আগন্তুক সেটা টের পেল। উনি আম্মুকে বললেন, আন্টি আপনি থাকতে পারেন। সুমুর আম্মু বললেন, না বাবা, আমি গেটের বাইরে আছি, তোমরা কথা বলো। সবাই চলে গেলে উনি আবারও সালাম দিলেন, তবে এবার সম্বোধন করে। আসসালামু আলাইকুম কাজী সুমাইয়া আহসান। সম্বোধনটা ভীষণ ভালো লাগলো। এমনিতেই ওর ডাকনাম জ্যোতি। সবাই জিতু, জুতা কত রকম ডাকে, আর উনি পুরো নামটাই ডাকলেন। উত্তরে সুমু কোনো রকম ঠোঁট নাড়ালো। উনি বললেন, শুনতে পাইনি। গলা দিয়ে সত্যি সত্যিই কথা বের হচ্ছিল না। এত নার্ভাস সে জীবনেও হয়নি। সারা বছর ক্লাস ক্যাপ্টেন থাকা এই সুমুর একই হাল। নিজেই নিজেকে যেন চিনতে পারছে না। কোনো রকম উত্তর করল, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কেমন আছেন? বড়ই অদ্ভুত প্রশ্ন। শান্ত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। নার্ভাস? কি বলে লোকটা? এই অপ্রস্তুত অবস্থায় ফেলে জিজ্ঞাসা করছে নার্ভাস কিনা। একটু। এখন ফিজিক্স পড়তে গেছিলেন না? আচ্ছা, ফিজিক্স থেকেই প্রশ্ন করি। সুমু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শব্দের তীব্রতার মাত্রা কত? সিরিয়াসলি? মেয়ে দেখতে এসে মানুষ ফিজিক্স থেকে প্রশ্ন করে? অনেক ইজি প্রশ্ন ছিল, সহজেই উত্তর করল সে। 120 ডেসিবেল। গুড। আচ্ছা, আমি শুনেছি মেয়েরা শুরুতে কথা বলতেই জানে না। ব্যাপারটা এমন, 20-30 ডেসিবেলের শান্ত নদী, কিন্তু পরবর্তীতে সেটা 120 ডেসিবেল ছাড়িয়ে যায়। ব্যাপারটা কতটুকু সত্যি? লোকটা ঠোঁট কাটা স্বভাবের, টের পেল সে। এবং এই প্রশ্ন কেন করল সেটাও টের পেল। তাই মুখটাকে অন্য পাশে ঘুরিয়ে নিয়ে হাসল সে। কি উদ্ভট কথাবার্তা। উনি বললেন, কি মুশকিল বলেন তো, আমি কিছু শুনতেই পাচ্ছি না। ইএনটি স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে মনে হচ্ছে। বলে হাসলেন। ভলিউমটা আর একটু বাড়িয়ে দিলে আমার শুনতে সুবিধা হতো। সুমু মাথা দুপাশে ধীরে ঝাঁকিয়ে বলল, কিছু বলিনি। ও আচ্ছা, আমি ভাবলাম বলেছেন, আমি শুনিনি। উনি জিজ্ঞাসা করলেন, আমার নাম জানেন? সুমু মাথা ঝাঁকিয়ে না বুঝালো। উনি আবারও হাসলেন। উনার হাসির স্বরটাতে কি ছিল কি জানি, একেবারে বুকে এসে লাগল। কি সব উদ্ভট টাইপের অনুভূতি যেন ঘিরে ধরছিল বারবার, যেই অনুভূতির সাথে পরিচয় ছিল না সুমুর কোনো কালেই। সুমু হাত দিয়ে চোখ ডেকে ফেলে পিছনের দিকে আরও চেপে বসল। তখন বিথি আপু আসলেন কফি নিয়ে। রুমের পরিস্থিতি কিছুটা শিথিল হল। চারপাশের ভারী আবহাওয়াটা যেন জানালা দরজা দিয়ে বের হয়ে গেল। উনি বললেন, মাশাআল্লাহ, মনে মনে এটাকেই খুঁজছিলাম। চা কফি ছাড়া কি আড্ডা জমে? বিথি আপু বললেন, তাহলে আড্ডা ভালোই হচ্ছে নাকি? তা বেশ বলতে পারেন, একপাক্ষিক আড্ডা। বিথি আপু ওনার সামনে ট্রেটা রাখলেন আর সুমুর কফি মগটা সুমুর সামনে দিলেন। আপনি সম্পর্কে আপু হন মেবি? জি, আমি ওর কাজিন সিস্টার, সেজু খালার মেয়ে। আপু, চায়ের সাথে টা পাওয়া যাবে? আপু হাসলেন। কেন নয়, অবশ্যই। বলে বের হয়ে গেলেন। সেকেন্ডের মধ্যেই নাস্তা ট্রে নিয়ে ফিরলেন। ওনার সামনে রাখতেই উনি বললেন, ওইখানে রাখেন। আপু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি তো বাইরের রুমে নাস্তা করেছি। সুমাইয়া মনে হয় প্রাইভেট থেকে ফিরে কোনো নাস্তা করেনি। কথার কোনো জোর পাচ্ছি না। দেখেন কিছুটা এনার্জি ইনপুট দেওয়া যায় কি না। আপু হাসলেন, খোঁচা দিয়ে বললেন, ইয়া আল্লাহ, বিয়ের আগে এত দরদ, পরবর্তীতে কি হবে? সুমু এবার চোখ গরম করে তাকালো। আপু সুমুর সামনে ট্রে রাখতেই না বোধক মাথা ঝাঁকালো। পাগল নাকি? এই লোকের সামনে তার দম বন্ধকর পরিস্থিতি, সেখানে নাস্তা করবে কি করে? উনি হয়তো এদিকেই তাকিয়েছিলেন। বললেন, আপু আপনি রেখে যান, আমি দেখছি। আপু চলে গেলেন। উনি বললেন, বাহ, আপনি চোখ গরম করেও তাকাতে জানেন। আমি তো ভাবলাম কিছুই জানেন না। দেখি আমার দিকে একবার তাকান তো ওইভাবে। লোকটা সংকল্প করেছে মনে হয় তাকে লজ্জা দিতেই থাকবে।
সুমু বলল, আমি কিন্তু বাইরে চলে যাব। উনি হাসলেন, কফি কাপটা হাতে নিয়ে চুমুক দিলেন আর বললেন, আপনি খাচ্ছেন না কেন? শুরু করুন, আমি দেখব না। এই যে দেখেন, আমি অন্যদিকে ঘুরে বসছি। সুমু বলল, না ঠিক আছে, আমি কফি নিচ্ছি। বলে মগটা হাতে নিতেই উনি ঝুঁকে হাত বাড়িয়ে মগটা নিয়ে নিলেন। তারপর পানির গ্লাসটা বাড়িয়ে দিলেন সুমুর দিকে। সেকেন্ডের মধ্যে ঘটে গেল। পানিটা আগে খান, তারপর কফি। কফি মগটাকে নিয়ে নিলেন ওনার কাছে। তারপর হয়তো নেড়ে চেড়ে দেখলেন, বললেন, বাহ, মগটা তো অনেক সুন্দর। স্টিকারগুলো আপনি লাগিয়েছেন? সুমু পানি খেতে খেতে মাথা ঝাঁকালো। খানিকটা পানি ছিটকে ওর ওড়নায় পড়ল। উনি আবারও হালকা শব্দ করে হাসলেন। ব্যাপারটা এমন, আজ সুমুর অবাক হওয়ার দিন আর ওনার হাসির দিন। মগটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনি এই কফিটা খান, আমি এটা নিচ্ছি। বলে ওনার খাওয়া মগটা সুমুর হাতে ধরিয়ে দিলেন। এবার সুমু লজ্জায় মাটিতে মিশে গেল যেন। ওনার দিকে না তাকিয়েও বুঝতে পারল উনি কফিটা খাচ্ছেন। সিরিয়াসলি? সুমু তার নিজস্ব মগে কাউকে ঠেতে দেয় না। এমনকি মুশফিক মাঝে মাঝে ভুল করে খেয়ে ফেলে বিধায় স্টিকার দিয়ে চিহ্ন দিয়ে রেখেছে যাতে ওর ভুল না হয়। আর এই অপরিচিত লোকটা ওর মগে খাচ্ছে। সুমু কফিটা না খেয়ে রেখে দিল। আরেকজনের খাওয়া কফি মানুষ কি করে খায়? উনি বুঝলেন, মগটা ওর সামনে থেকে তুলে নিলেন এবং সেটাকেও এক চুমুকে খেয়ে ফেললেন। চা কফিতে আমার না নেই। সারা রাত জেগে যখন ডিউটি করি তখন চা কফি আমার সবচেয়ে প্রিয় সঙ্গী বলতে পারেন। আপনি একেবারে নাস্তা সেরে কফি নিয়েন। এদিকে সুমুর সিরিয়াস রকমের ক্ষুধা পেয়েছে। সেই দুপুরে টিফিন টাইমে খেয়েছে। তারপর সব প্রাইভেট পড়ে এই সন্ধ্যায় বাড়ি ফিরেই আগে নাস্তা করে। আজ তো আম্মু একদম ভুলে গেছে ওর কথা। অন্যদিন তো নিজেই সব করে, বারবার বলে, খেয়ে যা খেয়ে যা। একদিনে মা পাল্টে গেল। খানিকটা রাগ হলো আম্মুর ওপর। কেন আগে খেয়াল করল না? উনি বুঝলেন। সুমাইয়া, আপনি নাস্তা শুরু করুন। সুমু আবারও মাথা ঝাঁকালো। উনি বললেন, আচ্ছা, আপনি চাচ্ছেন আমি তাড়াতাড়ি এই রুম থেকে বিদেয় হই? ওকে, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে কিংবা কিছু জানার বা বলার আছে? ওর মাথায় তখন কোনো প্রশ্নই নেই। আর মেয়ে দেখতে আসলে ঠিক কী প্রশ্ন করতে হয় সেই ব্যাপারেও কোনো আইডিয়া কখনো কোনো দিনও মাথায় আসেনি। তাই সে মাথা ঝাঁকালো। নেই। উনি সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, কোনো প্রশ্ন নেই? খানিকটা অপ্রস্তুত হলো সুমু। আসলেই প্রশ্ন থাকা উচিত ছিল। বলল, আসলে আগে থেকে কোনো প্রিপারেশন নেইনি তো, তাই এখন কোনো প্রশ্ন মাথায় আসছে না। উনি আবারও হাসলেন। প্রিপারেশন নেন, মাথায় যত প্রশ্ন আসে এক জায়গায় লিখে ফেলেন। আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো। উনি উঠে দাঁড়ালেন। তারপর আবারও বসলেন। আচ্ছা, আপনি একবারও আমার দিকে তাকাননি? আপনার কি আমাকে দেখতে ইচ্ছা করছে না? সুমুর মনে হলো ছুটে রুম থেকে বের হয়ে যায়। এটা কোনো কথা? এমনিতেই ওর নাস্তানাবুদ অবস্থা। উনি এবার গম্ভীর হয়ে বললেন, সুমাইয়া, আমার দিকে তাকান। বিয়েটা চাপিয়ে দেওয়ার বিষয় না, পছন্দ অপছন্দের ব্যাপার আছে। শুধু এক পক্ষ পছন্দ করলেই তো হবে না, দুজনের মতামত সমান গুরুত্বপূর্ণ আমার কাছে। আপনি জানেন না, আমি আপনাকে আগেও দেখেছি আপনার কলেজে। আজ আপনার মতামত জানতে এসেছি। আপনি রাজি থাকলে আজই আকদ হবে। সুমু যেন আকাশ থেকে পড়ল। সব কিছু মাথার উপর দিয়ে গেল। কিচ্ছু জানল না, বুঝল না, হুট করেই বিয়ে। একটা দুপুর থেকে বিকেলের মধ্যেই জীবনের এত পরিবর্তন আসতে পারে? একটু আগে বাড়ি ফেরার পথেও রুটিন তৈরি করছিল কিভাবে কালকের পরীক্ষার প্রিপারেশন নিবে। আর বাড়িতে এসে এখন বিয়ের প্রিপারেশন নিবে সে? কিভাবে সম্ভব? সুমু ঘোমটাটা আরও টেনে নিজের মুখটাকে ঢেকে ফেলল। ওর এবার ভীষণ কান্না পেল। এটা কোনো কথা? এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হয়? উনি বুঝলেন। চুপচাপ সালাম দিয়ে বেরিয়ে গেলেন। গেটের কাছে দাঁড়িয়ে গেলেন। ও, প্রশ্নগুলো লিখতে ভুলবেন না। আমি প্রশ্ন দেখতে চাই। উনি চলে গেলে বিথি আপু আসলেন। তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল সুমু। আপু অবাক হলেন। কি রে পাগলি, কাছিস কেন? কি ভালো একজন মানুষকে পাচ্ছিস তুই। আপু, আমি পড়তে চাই। তুমি না বললা পড়তে পারবো? এই তোমার পড়া, সামনে আমার ইন্টার পরীক্ষা। আমি এখন বিয়ে করব না। এত হুট করে বিয়ে হয় নাকি? আপু হাসলেন। সুমুর চোখ মুছিয়ে পানি খেতে দিলেন।
তারপর পুডিংয়ের পিরিচ থেকে এক টুকরো পুডিং কেটে মুখের সামনে ধরে বললেন, আগে খেয়ে নে, সমানপত্র জারি হয়েছে, আগে তোকে খাওয়াতে হবে, তারপর সব কথা। সুমু মুখ ঘুরিয়ে বলল, খিদে মরে গেছে, খাবো না, তুমি বলো। উনি ঠেসে পুডিংটা মুখে দিলেন। আম্মু তখন এক প্লেটে পোলাও আর বিফ নিয়ে এসে সুমুর পাশে বসলেন। সেটা মাখিয়ে সুমুর সামনে লোকমা ধরলেন। সুমু আবারও কেঁদল। কাঁদতে কাঁদতে বলল, শেষ খাওয়া খাওয়াচ্ছ বুঝি? আমি বুঝি তোমাদের এতটাই বোঝা হয়ে গেছি, এত বেশি বেশি খেয়ে ফেলছি, তাই বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছ? তাড়াতে চাইছো এত তাড়াতাড়ি? আম্মু চোখ টলমল চোখে হাসলেন। দেখো মেয়ে কি বলে, তোমাকে কোথাও তাড়াচ্ছি না। আসিফ মিশিগানাতে চলে যাবে হায়ার স্টাডির জন্য, তাই যাওয়ার আগে আকদ করে রেখে যেতে চাই। তুই এখানেই থাকবি আমার বুকের ভেতর। এত তাড়াতাড়ি তোকে কে যেতে দেবে? সুমু অঝরে কাঁদছে আর খাচ্ছে। ঠিক তখন আন্টি আসলেন। কি আশ্চর্য, খেতে খেতে কেউ কাঁদে নাকি? দেখো মেয়ের কাণ্ড। আসিফকে ডাকি, দেখাই তার বউয়ের কাণ্ড। এ কথাতে সুমুর কান্না বন্ধ হয়ে গেল। চুপচাপ চোখ মুছে শান্তভাবে খাবার খেতে থাকল সে। এ কি বিপদে পড়ল সে! একদম হুট করে এক বিশাল গর্তে। শুধু পালিয়ে যেতে চাচ্ছিল সেই দমবন্ধকর পরিস্থিতি থেকে, কিন্তু সেই পরিস্থিতি তাকে আরও বেশি আষ্টেপিষ্টে জড়িয়ে ধরছিল। মাগরিবের আজান হলে ছেলেরা সবাই নামাজের জন্য বেরিয়ে গেল। সুমুর রুম ফাঁকা করে সবাই বেরিয়ে গেল। ততক্ষণে পুরো বাড়িতে মেহমানের ঢল নেমেছে। আশেপাশে ওর যত খালা, ফুফু, চাচা ছিল সবাই এলো, কিন্তু সুমুর রুমে কেউ এলো না। ব্যাপারটা ভালো লাগলো। সুমুকে কিছুক্ষণ ভাবতে সময় দেওয়া হচ্ছে বুঝতে পারল। সুমু নামাজ শেষে বিছানায় গা এলিয়ে দিতেই হোয়াটসঅ্যাপে টোং করে একটা মেসেজ আসলো। বালিশের পাশ থেকে ফোনটা তুলে নিয়ে মেসেজটা সিন করতেই দেখল একটা পিডিএফ ফাইল, একটা সিভি। সিভির মালিক ডাক্তার আসিফ আল ইসলাম, জুনিয়র অর্থোপেডিক সার্জন। ছবিটার দিকে দেখেও দেখল না, একবারও তাকালো না। দেখবে না লোকটাকে, কোনো দিন দেখবে না। স্ক্রল করে নিচে নামল। ভীষণ রাগ হলো লোকটার প্রতি। রাগ নাকি চাপা ক্ষোভ? একদম উড়ে এসে জুড়ে বসেছে হঠাৎ করেই। আর ওর পরিবার পরিজন সব দখল করে নিল। কারও আর ওর গুরুত্ব নেই। সেই একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে দেখে বাবাও একদম গদগদ হয়ে বিয়ের জন্য রাজি। কিন্তু সেই বাবাই এত তাড়াতাড়ি বিয়ে দেবেন না বলে গেছেন এতকাল। সিভিটা দেখতে ইচ্ছে হলো না এক বিন্দুও। মনে হচ্ছে লোকটা সব দখলে নিয়ে নিয়েছে। সেই দখলদারকে ওর পছন্দ হতেই পারে না, কিছুতেই না। ঠিক সেই মুহূর্তে পুরো পৃথিবীতে সুমুর একজন বড্ড অপছন্দের মানুষ তৈরি হয়ে গেল, আর সেই নামটা ডাক্তার আসিফ আল ইসলাম। টুং করে আবার মেসেজ আসলো। না চাইতেও হাত লেগে দেখে ফেলল। প্রশ্নগুলো এখানে লিখে ফেলুন। আপনার হাতে সময় আর আধা ঘন্টা। আসিফের ভাবনায় সেদিন কেবিনে হঠাৎ ওর আম্মার আগমন। এসেই বললেন, প্রেশারটা বেড়ে গেছে বাপ, একটু মেপে দেখ তো। আম্মা, আপনি প্রেশার মাপতে এই এত দূর এসেছেন? বাসায় অটো ডিজিটাল মেশিনটা কেন নিয়েছি? আরে বাবা, সারাদিন বাসায় বসে আর কতক্ষণ ভালো লাগে? তোর ওখানে আসি, আশপাশটা ঘুরে দেখি, মনটা চাঙ্গা হয়ে যায়। নে কথা না বাড়িয়ে প্রেশার মাপ। মেপে দেখল প্রেশার একদম নর্মাল। দেখলি, এজন্যই আমি বললাম তোর ওই অটো মেশিন ভুল দেখায়। কতকাল দেখাইছে প্রেশার বাড়তি, সেই চিন্তাতে আজ আমার সারাদিন মনের প্রেশার বেড়েছিল। আসিফের তখন রাউন্ড ছিল। মুনিরকে কল দিয়ে আম্মাকে নাস্তা দিয়ে যেতে বলল। বের হওয়ার সময় হুঁশিয়ার করল, আম্মা, এটা হাসপাতাল, এখানে অন্তত আমার জন্য পাত্রী খুঁজবেন না? আসিফের আম্মা চোখ উল্টে হাসলেন। আসিফের আবারও দুশ্চিন্তা বাড়ল। ওর এই আম্মাটা কি যে করে, যেখানে যায় ওর জন্য পাত্রী খুঁজে বেড়ায়। তার এখন একমাত্র ধ্যান জ্ঞান ছেলেটা সন্ন্যাসী হয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে। রাউন্ড শেষে এসে দেখে আম্মা নেই। মনিরকে জিজ্ঞাসা করতেই বলল, আন্টি বললেন এদিকে ওদিকে ঘুরে আসি, বসে থাকতে ভালো লাগছে না। আসিফ আবারও হতাশ হয়। কিছুক্ষণ পরই মা হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আসিফ, একটা মেয়ে দেখেছি, আহা কি যে সুন্দরী, তুই দেখলে ফিদা হয়ে যাবি। আসিফ চোখ গরম করে তাকালো। তিনি তার চোখ গরমের তোয়ারটা করলেন না। আরে শোন না, মেয়েটার ডেঙ্গু হয়েছে, 507 নম্বর কেবিনে আছে। ওর আম্মু আব্বু 14 গোষ্ঠীর সবাই হাজির কেবিনে। আমি এত মানুষ দেখে কৌতূহল নিয়ে গেলাম।
ওমা দেখি পরীর মতো সুন্দর মেয়ে, আয় দেখবি। এবার ও সহ্যের সীমা ছাড়ালো। শেষ পর্যন্ত ডেঙ্গু রোগী। নিজেকে কন্ট্রোল করতে কপালে হাত ঠেকিয়ে রাখল কিছুক্ষণ, তারপর উঠে বলল, চলো দেখব। আম্মা তো খুশিতে লাফিয়ে উঠলেন যেন। আসিফ গেল মায়ের সাথে, তবে ওপরে না, লিফট নিয়ে নামল গ্রাউন্ড ফ্লোরে। সেটা দেখে মায়ের মুখখানি একদম একটুকু হয়ে গেল। সেটা বুঝতে পেরে এক হাতে জড়িয়ে নিল মায়ের কাঁধ। এত পাগলি এই মেয়েটা। একটা রিকশা ঠিক করে উঠিয়ে দিল আম্মাকে। আম্মা মুখ ভার করে চলে গেলেন। কাহিনী ওখানে শেষ হলেই হতে পারত, কিন্তু হলো না। কেন? সন্ধ্যার পরে আবারও আম্মার ফোন। বাবা একবার দেখে আয় না 507 নাম্বার কেবিন। আসিফ সাথে সাথে ফোন কাটল। তারপরে 7 দিন আম্মু আসিফকে 1000বার 507 নম্বর কেবিনে যাওয়ার জন্য বললেন, এবং নিজেও গিয়ে কয়েকবার ওনাদের সাথে বেশ ভাব জমিয়ে এলেন। আসিফের সাধ্য কি পাগলের পাগলামি থামাতে? দিন 7 পরের রাতে আম্মার সাথেই বাসায় ফিরছিল সে। ওর ডিউটি শেষ। লিফট ওর ফ্লোরে থামতেই আম্মাকে নিয়ে উঠল। আম্মা ভিতরে গিয়েই আসিফের পেটে কনুই দিয়ে খোঁচা দিয়ে ইশারা করলেন। সামনে কোনো পেশেন্ট পার্টি চলে যাচ্ছে। আসিফ চোখ তুলে তাকিয়ে সবাইকে এক নজর দেখল। ওর মায়ের দিকে তাকাতেই আম্মা আবারও ইশারা করলেন। বুঝল না। আম্মা এবার কথা বলে উঠলেন। আপা কেমন আছেন? চিনতে পারছেন? মেয়ের কি অবস্থা এখন? আসিফ বুঝল আম্মা 507 নম্বর কেবিনের পেশেন্টের কথা বলছেন। একজন আন্টি পাশ ফিরে তাকালো। তার বুকের মাঝে ধরা ছোট্ট একটা পিচ্চি মেয়েকে নজরে আসলো আসিফের। ক্লাস 8-9-এ পড়ে হয়তো, তবে চেহারাটা এত অপূর্ব আসিফ নজর ফেরাতে পারল না। পুরোটা কফি কালারের বোরকায় আবৃত, মাথাটাকে সুন্দর একটা হিজাবে পেঁচানো, শুধু চেহারাটা দেখা যায়। আমার মনে হলো এই মেয়ে এ দেশের না, এরা হয়তো ইরানি। এত ভরসা এদেশের মেয়ে হতেই পারে না। লিফটের ওই মাত্র কয়েক সেকেন্ড, মেয়েটা তখনও মায়ের সাথে হেলান দিয়ে লেগে আছে। আম্মা ওনার সাথে কি বললেন আসিফ শুনতে পেল না। সে শুধু মেয়েটাকেই দেখছিল। লিফট নিচে এসে থামতেই সবাই নেমে গেল। আম্মা হয়তো আসিফকে খেয়াল করলেন। ওর আম্মার দুষ্টু হাসি দেখে স্বাভাবিক হলো আসিফ। বলেছিলাম না মেয়েটা অসম্ভব সুন্দরী। আপনার মাথা খারাপ আম্মা? ক্লাস 8-এর ছাত্রী দেখেন আমার জন্য। কি বলিস? ও এবার ইন্টার পরীক্ষার্থী? ভীষণ অবাক হলো আসিফ। দেখে কখনই মনে হবে না ইন্টারের ছাত্রী। আম্মু বললেন, কাজী বংশের মেয়ে? এবার আসিফ হতাশ হলো মনে মনে। এলাকার মধ্যে সবচেয়ে প্রভাবশালী আর সম্ভ্রান্ত পরিবার কাজী পরিবার। পৌর মডেল থানার পিছনে 8তলা বাড়ি তাদের। এত বড় বাড়ির মানুষরা সাধারণত নিচের দিকে তাকায় না। আম্মা আপনিও না, ওরা কখনো বাইরে মেয়ে দেয় না, ওদের কিসের কমতি? ওরা এগিয়ে যেতেই দেখল একটা মাইক্রোতে উঠে তারা চলে গেল। আসিফ আম্মার দিকে তাকালো, ওনার হতাশ দৃষ্টি। আসিফের হাসি পেল। আপনার ছেলের কি আছে আম্মা? ওরা মেয়ে বিয়ে দেয় কোটিপতি দেখে। চলেন তো এসব চিন্তা ঝেড়ে ফেলেন। আম্মুর মুখ ভার হলেন আবারও। আমার ছেলে কি কোটিপতি থেকে কম? লাখে একটা। একবার চেষ্টা করতে তো দোষ নেই। আম্মা, ওর আম্মা হয়তো সেদিনের জন্য থামলেন, কিন্তু তারপরও কি পুরোপুরি থামলেন? কি করে জানি সকল খোঁজ খবর লাগালেন। বাবা ফোন দিলেন কাজী ইকরামুল আহসানের কাছে। মেয়ের হাত চাইলেন। আঙ্কেল বললেন, আসেন দেখা করি। ওনারা কোথায় কোথায় জানি মিট করলেন। আসিফ ওসব বিস্তারিত জানে না। একদিন সকালে মর্নিং ওয়াক করতে করতে কলেজ মোড়ে দাঁড়িয়ে এসে রফিক মিয়ার টঙের দোকানে চা খাচ্ছিল কয়েক বন্ধু মিলে। বেলা তখন 9টার ঘরে। বাসায় ফিরবে, ডিউটি আছে, তাড়াতাড়ি করছে। ঠিক তখনই কলেজ গেটের সামনে একজন রিকশা থেকে নামল। আসিফ দেখল সেদিনের সেই 507 নম্বর কেবিনের মেয়েটা। রিকশা ভাড়া মিটিয়ে রিকশাওয়ালাকে সালাম দিয়ে গেটের কাছে গেল। দারোয়ানকেও সালাম দিল। দারোয়ান তো খুশিতে আটখানা। আসিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ কারবার দেখল আগ্রহ ভরে। মেয়েটার শান্ত ধীরস্থির কণ্ঠস্বর। আন্টি কেমন আছেন? শুনেছিলাম উনি অসুস্থ। হ্যাঁ মা, সে এখন ভালো আছে। তুমি সুস্থ আছো তো? তোমার জন্য তোমার আন্টি আঙ্কেল প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ আমার জ্যোতি মাকে সুস্থ করে দাও। জ্যোতি, আন্টি কেমন আছেন? শুনেছিলাম উনি অসুস্থ। সেই কথায় মেয়েটা মিষ্টি করে হাসল। আসিফ সেই হাসিতে প্রথম পিছলা খেল যেন। ও মাই গড! চেয়ে থাকলো অপলক। তারপর নিজেই নিজেকে ধমকি দিল। জানল মেয়েটার নাম জ্যোতি। জ্যোতি ভিতরে চলে যেতেই রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওনাকে রোজ ড্রপ করেন?
জি স্যার, মালিকে রাখছে আমারে। রিকশাওয়ালাকে সালাম দেওয়ার ব্যাপারটা ভালো লাগলো আসিফের। বড় ঘরের মেয়ে হয়েও নিরহংকারী। কিন্তু আসিফ জানে ওর বাবা কখনোই রাজি হবেন না। তারপরও হুট করেই একটা ভালো লাগাকে পুষতে শুরু করল সে মনের অতি সঙ্গোপনে, যদিও জানতো সেটার কোনো ভবিষ্যৎ নেই। সেদিন হাসপাতালে ছিল আসিফ, প্রচুর ব্যস্ত, একের পর এক রোগী অ্যাটেন্ড করছে। ওর আম্মা ফোন দিয়ে বললেন, কাজী একরামুল আহসান আজ বিকালে তোমার চেম্বারে আসবে। আমরা কোনো রেস্টুরেন্টে মিট করতে পারি? না, উনি তোমার কর্মস্থল নিজ চোখে দেখতে চান। সেদিন এই শক্ত কঠিন আসিফ দুরু দুরু বুকে ওনার সাথে মিট করল। বড় বংশের মানুষেরা আসলেই বিশাল বড় মনের হয়। আসিফ শুধু অবাক হয়ে ওনাকে দেখল আর ভাবছিল ওনার মেয়েও নিশ্চয়ই এতটাই গাম্ভীর্য মাখা। তার পরের দিন উনি সরাসরি আসিফকে ফোনে জানালেন, আম্মা আব্বাকে নিয়ে আমাদের এখানে এসো বিকালে। কিভাবে জানি সব ম্যানেজ হয়ে গেল। যখন সুমাইয়াকে দেখতে যাওয়ার জন্য পাঞ্জাবি গায়ে চাপাচ্ছে, তখনও বিশ্বাস হচ্ছে না কাজী সুমাইয়া আহসানকে দেখতে যাচ্ছে সে। হঠাৎ পাশে সুমাইয়াকে কল্পনা করল, আয়নায় যেন তাকে দেখল, সেই সুন্দর মুখশ্রী। সত্যি নিজেই নিজেকে চিমটি কাটল আসিফ। একটা মেয়েকে এত ভালো লাগলো কিভাবে ওর? হৃদয়ের পুরোটাই কি তাকে দিয়ে দিল নিজের অজান্তেই, অতি সঙ্গোপনে। সন্ধ্যার পর ছেলে পক্ষের এক দল আর মেয়ে পক্ষের আর এক দল গেছে মার্কেটে। হুট করেই বিয়ে, তাই বলে তো একেবারে খালি হাতে বিয়ে হতে পারে না। এটা সুমাইয়া শুনল রুমে বসেই। ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে, কেন হচ্ছে। বাবা কি একবারও তার সাথে কথা বলতে পারতেন না? এমনভাবে বিষয়টা পুরোপুরি চাপিয়ে দেওয়া হলো না। একবার মনে হলো বাবাকে ফোন দিব, কিন্তু কি বলবো, এখন বিয়ে করব না। অথচ বাসা ভর্তি মানুষ তার বিয়ের জন্য এসেছে। কেন জানি এত হঠাৎ বিয়ে মানতে পারছে না সে। বাবা সুমাইয়াকে চেনেন, তার মেয়ে তার অবাধ্য হবেন না কখনো, এই বিশ্বাস থেকেই এত দূর এগিয়ে গেছেন। এখন বাবাকে থামানোর কোনো উপায় নেই। সাথে সাথে বাসাভর্তি মানুষের মাঝে না বলে দেওয়ার মতো কোনো পরিস্থিতিও নেই। মন মানতে চাইল না, তারপরও মনকে জোর করে বোঝালো, মেনে নাও। বাবার দিকে তাকিয়ে মনটা খানিকটা মানলেও ওই মানুষটাকে সহ্য হলো না। সব দোষ ওনার। কেন উনি এসেছেন এত তাড়াহুড়ো করে? একজন স্বাভাবিক মানুষের কি এটুকুও সেন্স নাই? অন্তত মেয়েটাকে সময় দেওয়া উচিত। উনি এসেই এত ঝামেলা বাঁধিয়েছেন। সারাদিনে ক্লান্ত ছিলাম ভীষণ, আর এত সব বিষয় ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙছে দেখে আন্টি আম্মু দুজনেই রুমে। সুমাইয়ার আম্মুটাকে আবারও সুন্দর করে ঘুমটা টেনে বসিয়ে দিলেন। আন্টি ওনার হাতে থাকা বক্স খুলে বড় হার পাড়িয়ে দিলেন গলায়, আর হাতের রুলি। উনি চলে গেলেন। তার আম্মু তখন বললেন, কাজী সাহেব বাইরে চলে এসেছে, তুমি এশার নামাজ পড়ে নাও, একটু পরই এখানে আসবেন উনি। সুমাইয়ার এত কান্না পেল। এটা কি ধরনের চাপিয়ে দেওয়া বিয়ে? সে কি শুনেছে একবারও? চুপচাপ উঠে চলে গেল নামাজের জন্য। সুমাইয়ার মনে পড়ে তার বড় ভাইয়ার স্কুলে পড়বে, কিন্তু তাকে অন্য স্কুলে ভর্তি করিয়েছিল বাবা। ব্যাস, তার এমন কান্নাকাটি। বাবা সেদিনই ডাবল খরচ করে তাকে ভর্তি করালেন ভাইয়ের স্কুলে। ঠিক এমনিভাবে কোনো চাহিদা কোনোদিন অপূর্ণ রাখা হয়নি। যখন যা বলেছে অক্ষরে অক্ষরে সেটা পালন করা হয়েছে। সেই তার সাথে, এটা যেন সে ভাবতেই পারল না। না, সুমাইয়ার তেমন কোনো সম্পর্ক ছিল না কোথাও। আসলে তার জীবনে সে সুযোগ আসেনি। বড় ঘরের সন্তান, সবাই সমীহ করে চলত। আজে বাজে প্রস্তাব দেওয়ার হিম্মত দেখাতো না কেউ। আর ভাইয়া, নিজাম কাকা এদের চোখে চোখে থাকতো সবসময়। এজন্য কখনো সে সুযোগও হয়নি। যখন যা লাগবে কোনোদিন মুখ ফুটেও বলা লাগেনি। তাই বলে আজ যখন বড় হয়েছি, তখনও কি তার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ল না আব্বুর জীবনের এত বড় সিদ্ধান্তে? আকদ পড়ানোর জন্য কাজী সাহেব এলেন। বিথি আপু, ফুফিরা সবাই সুমাইয়াকে ঘিরে। সে কিছুতেই কবুল বলতে রাজি ছিল না, কিন্তু বাবা সামনে দাঁড়িয়েছিলেন দরজার পাশে। এতগুলো মানুষের সামনে বাবাকে অসম্মান করা যায় না। চুপচাপ চোখের পানি ফেলতে ফেলতে ব্যাপারটা মেনে নিল। যে মানুষটা ছিল সবার চোখের মণি, যেই মানুষটার সামান্য আঘাতে সবাই ততস্থ থেকেছে এতকাল, যে মানুষটার উপর কোনোদিন কেউ জোর করেনি, সেই তাকে আজ কোনো মতামত জানা ছাড়া বিয়ে পড়ানো হয়ে গেল। সে আর কিচ্ছুটিও বলল না, শুধু কাঁদল আর ব্যাপারটা মেনে নেওয়ার চেষ্টা করল, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিল। তার আম্মুও কি একবার পাশে বসে বলতে পারত না? কিন্তু কেউ বলল না। এটা কেমন বিয়ে? সবাই কি আনন্দ উৎসব করছিল, কিন্তু সুমাইয়ার একটুও আনন্দ লাগছিল না। মানুষের বিয়ে নিয়ে এত স্বপ্ন থাকে, অথচ তার কিচ্ছু জানল না, বুঝল না, কারো নামে বাধা পড়ে গেল। নামটাও শুনল কয়েক ঘন্টা আগে। সব কিছুকে ছাপিয়ে ওই নামের মানুষটাকে সহ্য হচ্ছিল না। মানুষটার উপর এত রাগ হলো, যদি তার কাছে বোম থাকতো তবে তাকে বোম দিয়ে উড়িয়ে দিত নিশ্চিত।
উনি না আসলে এতটা হতো না কখনোই। বাইরে আনুষ্ঠানিকতা শেষে খাবার দাবারের পর্ব শেষ হলো। রাত অনেক হয়ে যাচ্ছিল বিধায় একে একে সবাই বিদায় নিল। সুমাইয়ার শ্বশুর শাশুড়িও চলে যাবেন। শুনল সেই ডাক্তারও চলে যেতে চাচ্ছিল, কিন্তু বাবা নিষেধ করেছেন। এটা শুনে সুমাইয়ার মাথা আরও নষ্ট হলো। কেন থাকবে? আমি কি তাকে চিনি? বাবা এটা কিভাবে অনুমতি দিতে পারেন? যেই বাবা তাকে সারা জীবন সেফ জোনে আটকে রেখেছিল অতি যত্নের সাথে, সেই বাবা একজন অচেনাকে তার রুমে থাকার অনুমতি দেন কিভাবে? এটা ভাবতেই মনটা বিষিয়ে গেল। বিথি আপু এসেছিলেন, তাকেও সহ্য হচ্ছে না। যারা দাঁত কেলিয়ে হাসছে তাদের কাউকে সহ্য হচ্ছে না তার। এই সবগুলোকে এখনই বিদায় করছে না কেন আম্মু? উফ, মাথা আর নিতে পারল না। সুমাইয়াকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো বাইরের রুমের সোফায়। সবাই প্রায় চলে গেছেন, শুধু অল্প কয়েকজন। আন্টি আঙ্কেল তার সাথে টুকটাক কথা বললেন। সে চোখ নিচু করেই উত্তর দিল। ওনারা চলে গেলেন। তখন সেই মানুষটাকে সবাই ধরে নিয়ে এসে সুমাইয়ার পাশে বসানো হলো। যেই মানুষটাকে একবার দেখতেও ইচ্ছে হচ্ছিল না সুমাইয়ার। যেই মানুষটার প্রতি শুধুই ঘৃণা ঘৃণা ঘৃণা। মনে হচ্ছিল তার ডান পাশে আগুন বসে আছে, যেই তাপ অসহ্য বানিয়ে দিচ্ছিল। সুমাইয়া সেটা প্রগাঢ়ভাবে অনুভব করছিল। তাকে মেনে নিতে রাজি ছিল না মন কিছুতেই। বাসায় তখন অল্প কিছু কাজিন। ইতি আপু, সাজিদ সুমাইয়ার আম্মুকে বললেন, আন্টি, জামাই মেয়ে একসঙ্গে বসেছে, মিষ্টিমুখ করান। সাথে সাথে কত রকমের আইটেম সাজিয়ে নাস্তার ট্রে হাজির হলো। সুমাইয়া চুপচাপ বসেছিল পাথরের মতোই। আসিফ টুকটাক কথা বলছিলেন। খাওয়ানো পর্ব শেষে একটা সময় বিথি আপু আয়না এনে তাদের সামনে ধরলেন। সুমাইয়ার যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আয়না তার সামনে ধরতেই সে খট করে উঠে দাঁড়ালো। বাবা তখন ডাইনিংয়ে বসে ওদেরকে দিকে দেখছিলেন। সুমাইয়া শুধু বাবাকে একটা কথাই বলল কেঁদে কেঁদে, বাবা, তুমি কি একটিবার আমার সাথে কথা বলতে পারতে না? ব্যাস, এটুকু বলেই ক্লান্ত পায়ে রুমে ফিরে গেল। ও ভীষণ ভেঙে পড়েছে। কি করে একবেলায় জীবন এতটা চেঞ্জ হয়? সুমাইয়া আস্তে করে তার ঘরের দরজা আটকে দিল। সে আটকানোতে বাইরে কি ঘটল তা তার দেখার বিষয় নয়। যারা চাপিয়ে দিয়েছে তারা বুঝুক। বাইরে বেশ কথাবার্তা চলছে, টের পাচ্ছে সে। কিছুক্ষণ পর শুধু এটুকু শুনল, সুমুর আম্মু বলছে, বাবা বাবা বসো, ও ছোট মানুষ, বোঝেনি, আমরা দেখছি ব্যাপারটা। কিন্তু উনি হয়তো বসলেন না, সেটাও টের পেল সুমাইয়া। সে বিছানায় শুয়ে কাঁদছে। অঝোর ধারার সে কান্না। তার মতামতের কারো কাছে কোনো গুরুত্ব নেই। যে বাবা তাকে সবসময় বলেছে মেয়েকে অনার্সের পরে বিয়ে দেবে, সেই বাবা হুট করে কিভাবে বিয়ে দিয়ে দেয়? তার মাইন্ড সেটআপ ছিল অনার্সের পর। তাহলে এই এত আগের বিয়ে সে কেন মানব? কনে দেখা পর্ব শেষ করে এসে বসতেই আসিফ শুনল বাবা প্রস্তাব করেছেন আকদটা আজই হোক। অবশ্য বাসা থেকে এমন প্রস্তুতি নিয়েই এসেছিল তারা। আনুষ্ঠানিকতা মিশিগানের পরে ফিরলে বড় প্রোগ্রাম করে তখন কনে তুলে নিয়ে যাওয়া হবে। অবশ্য তার হাতে সময় প্রায় 3 মাস। ভার্সিটি থেকে দেওয়া হয়েছে ভিসা প্রসেসিংয়ে এই সময়টা লেগে যাবে। ফল সেমিস্টারের ক্লাসে ইনরোল করতে হবে। সে অনুযায়ী মেল পেয়েছে সে। আম্মা বললেন, সঠিক প্রস্তাব, অযথা দেরি কেন? সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন হলো। দুজনকে সাথে নিয়ে হালকা কিছু কেনাকাটা করতে গেল। যাওয়ার আগে অবশ্য সুমাইয়াকে মেসেজ দিল, আপনার প্রশ্নগুলো দেননি। গুরুজনেরা আকদ আজকেই করানোর ব্যাপারে রায় দিয়েছেন। আপনার মতামত কি? হবু শ্বশুর মশাইয়ের বাসায় ফেরার পরই দেখল কাজী সাহেব চলে এসেছেন। সুমাইয়ার মতামত শোনার মতো অবস্থা তখন আর ছিল না। তারপরও আবার তার ফোনটা নিয়েছিল ভাগ্নি, বড় বোনের মেয়ে তাসকিয়া। ও মামির ছবি তুলতে চায়, তাই ফোন কাছে না থাকায় সুমাইয়ার সাথে যোগাযোগটা আর হলো না। আর যেহেতু শ্বশুর মশাই সবকিছুর দায়িত্ব আছেন, উনি নিশ্চয়ই মতামতের বাইরে কিছু করছেন না। আকদ সম্পন্ন হলো। রীতিমতো সকল আনুষ্ঠানিকতা শেষে তাকে মুশফিক, সুমাইয়ার ছোট ভাই, বলল, ভাই ড্রয়িংয়ে আসেন, আপু আপনার অপেক্ষায়। চুপচাপ ওদের সাথে গেছি। সেই শান্ত স্নিগ্ধ মেয়েটা ঘুমটা মুড়ি দিয়ে বসে আছে প্রায়। একেবারে অসম্ভব সুন্দর লাগছে তাকে, যাকে বলে এক কথায় আগুন সুন্দরী। আসিফের বুকে এসে ধাক্কা লাগলো কি? সে কি তার পাশে বসবো? সে যোগ্যতা তার আছে? আসিফের অন্তরে কাঁপাকাঁপি শুরু। সবাইকে সালাম দিল। যথারীতি সুমাইয়া মাথা নিচু করেই বসে। ও এ পর্যন্ত আসিফকে একবারও দেখেছে কিনা আসিফের সন্দেহ হয়। আসিফের ইচ্ছে হলো ও তাকালে ঠিক কেমন দেখতে লাগে। সত্যি সে ওর চোখ দেখেনি। তাসকিয়া বলল, মামির চোখের মনি খয়েরি। আসিফের খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে না তাকালে কিভাবে দেখবে? চুপচাপ তার পাশে বসল। এ যেন তার পরম সৌভাগ্য। সত্যি সুমাইয়া আহসান তার স্ত্রী। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। সে চাইছিল কোনোভাবে ওকে দেখতে, কিন্তু সেই সুযোগ হলো না। সুমাইয়ার কাজিন সিস্টার যখন আয়না নিয়ে এলো, তখন মনের কোথাও বলে উঠল, ওকে এবার দেখতে পারবো। কিন্তু আসিফকে ভীষণ অবাক করে দিয়ে সুমাইয়া উঠে দাঁড়ালো। ও কাঁদতে কাঁদতে আঙ্কেলকে কিছু বলেই রুমে চলে গেল। ঠিক সেই মুহূর্তে আসিফের মাথায় বাজ পড়ল কি?
সত্যি সে স্তব্ধ হয়ে গেল। মানে কি? সত্যি সুমাইয়ার মতামত বাদেই এই বিয়েটা হয়েছে? কিভাবে সম্ভব? তার শ্বশুরমশাই সত্যি সুমাইয়ার সাথে কথা বলেনি? সে কি করব ঠিক বুঝতে পারছিল না। উঠে দাঁড়াতেই তার শাশুড়ি শান্ত হয়ে বসতে বললেন, কিন্তু সে তার আব্বু আম্মু দুজনকেই বলল। আম্মু আব্বু আজকে আমি যাই, আরেকদিন আসবো ইনশাল্লাহ। বলে আর দাঁড়ায়নি, বের হয়ে গেল আসিফ। যখন হাঁটছে উদ্দেশ্যহীনভাবেই পথে পথে। কোথায় যাবে এই রাতে? বাসায় ফিরলে কেলেঙ্কারি বেঁধে যাবে। ভাগ্য ভালো তার পক্ষের একজন মেহমানও ততক্ষণে ছিল না, সবাই বিদায় নিয়ে চলে গেছিল। তখন মনে হলো ফোনটা চেক করা হয়নি। সুমাইয়া কি মেসেজের উত্তর দিয়েছিল? সাথে সাথে ফোনটা বের করে চেক করল। মেসেজগুলো সুমাইয়া পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু কেন? তখন দেখল সুমাইয়া তাকে ব্লক লিস্টে রেখেছে। সিভিটা পাঠানোর পরই হয়তো মেয়েটা এই কাজটা করেছে। সামনের যাত্রী ছাউনিতে বসে পড়ল হতাশ হয়ে। এটা কোনো কথা? ও তাকে ব্লক লিস্টে ফেলেছে। তখন মনে হচ্ছিল, ইয়া আল্লাহ, বড় কোনো ভুল করে ফেলল কি সে? সুমাইয়ার কি কোনো পছন্দ আছে? থাকতেই পারে, এ যুগের মেয়ে। নিজেকে তখন এতটা অসহায় লাগছিল। সেই নিস্তব্ধ রাত তাকে জানান দিচ্ছিল সে একা, বড্ড একা, আর ভীষণ কঠিন কোনো পরীক্ষায় পড়েছে এই একটু আগেই। কাঁদতে কাঁদতে কখন ঘুমে পড়েছে সুমাইয়া টের পায়নি। যখন ঘুম ভাঙল তখন ভোর। অবাক হলো সে কেউ তাকে ডাকেনি কিংবা খোঁজ নেয়নি। বাসার পরিস্থিতি কি? কিচ্ছু ভাবতে ভালো লাগছিল না। খুব বাজে কিছু ব্যাপার ঘটে গেছে অথবা ঘটিয়ে ফেলেছে, তখন মন এটাই জানান দিচ্ছিল। তাই তো তার খোঁজ কেউ করেনি। না হলে রাতেই দরজা ভেঙে তাকে বের করার কথা। অন্তত বাবা তাকে নিয়ে যতটা চিন্তিত থাকেন। সকালের দিকে যখন গেট খুলেছে সে, মা রাজিয়া সুলতানা সেটা টের পেলেন। তখন খুব একটা বাজে কাজ ঘটল। মা তাকে ঠাস ঠাস দুটো চর বসালেন। ভীষণ রেগেছিলেন তিনি। বোঝা যাচ্ছিল রাতে হয়তো ঘুম হয়নি। তোমার কোনো আইডিয়া আছে ব্যাপারটা তোমার বাবার জন্য কতটা অসম্মানজনক কাজ হলো? উনি কি তোমার ভালো মন্দ বোঝে না? উনি কি জানে না কোনটায় তোমার জন্য উৎকৃষ্ট? তুমি কিভাবে এমন একটা ঘটনা ঘটাতে পারো? এটা আমার কল্পনার বাইরে ছিল। যে মেয়েকে এতটা ভালোবাসা, এতটা যত্ন করে বড় করলাম, খেয়ে না খেয়ে মানুষ বানালাম, সেই মেয়ের এই প্রতিদান দিল। আসিফ, তোমার সমস্যা সেটা একবারও আমাকে বলতে পারতে, কিংবা বাবাকে বলছো, কিংবা তোমার বোনেদেরও বলতে পারতে। অথচ তুমি ছেলেটাকে অপমানিত করলে, ভরা মজলিসে তোমার বাবাকে অপমানিত করলে। তুমি জীবন দেখেছো কতখানি। আমরা কি তোমার খারাপ চেয়েছি? আসিফ তো চলেই যাবে, সেটা তো তোমাকে বললামই। শুধু আকদ হবে, ব্যাস। এতটুকুতেই তোমার এত সমস্যা? কাল তোমার ওই কাণ্ডে যদি আসিফ কোনো উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে বসে, আমরা তো লজ্জায় ছেলেটাকে ফোন দিতেও পারছি না। বাসায় ফিরে কাল ওদের ওখানে কি ঘটেছে আল্লাহই ভালো জানে। তখন সুমাইয়ার আবারও সেই লোকটার প্রতি ভীষণ ক্ষোভ তৈরি হলো। তার জন্য মার খেল সে। অথচ মা কোনো দিন তাকে মেরেছে কিনা তার মনে পড়ে না। তোমরা শুধু তোমাদের দিকটাই দেখলে, আমার দিকটা কেউ দেখেনি বলে আবারও কাঁদতে কাঁদতে রুম আটকাল সে। মা কেন তার মেয়েকে বুঝবে না? জগতে মা না বুঝলে আর কে বোঝে? মায়েরই তো উচিত মেয়ের অবলম্বন হওয়া। অথচ তার মা, এই মা কি তার ছিল? একটা বাইরের ছেলের জন্য গায়ে হাত তুলল। সে আবারও ভীষণ কাঁদল। একের পর এক বিশ্রী ঘটনা ঘটে চলেছে তার সাথে। বাবা এলেন সকালের নাস্তার সময়। দরজা নক করলেন। আম্মু, গেটটা খোলো, এসো একসাথে খানা খাই। সুমাইয়া আব্বুর কথা ফেলতে পারে না কোনো কালেই। চুপচাপ বের হয়ে দেখল আব্বু টেবিলে। আব্বু তার পাশে বসলেন। নিজ হাতে প্লেটে তন্দুর আর গরুর গোশত ভুনা তুলে দিলেন। সুমাইয়াকে না খেয়ে বসে থাকতে দেখে নিজের রুটি ছিঁড়ে মেয়ের মুখে দিয়ে দিলেন। সুমাইয়ার ভীষণ কান্না পেল তখন। তার জন্য বাবার অনেক অসম্মান হয়েছে, তাই না? তারপরও বাবা কেন তাকে ভালোবাসছে? তখনই ছুটে এলেন মা। বাবাকে ফোন দেখিয়ে বললেন, ওর শাশুড়ি কি করব? ভয়ার তো সে চেহারা। মেয়ের মায়েদের বুঝি চেহারা এমনই থাকতে হয়, নাকি তার করা কাজটার জন্য মায়ের চেহারার এই দশা? বাবা গলা ঝেড়ে অভয় দিলেন। কল ধরো, স্বাভাবিকভাবে কথা বলো, দেখো আগে উনি কি বলেন। সুমুর আম্মু ভীষণ ভয়ে ভয়ে সালাম দিলেন। আপা কেমন আছেন? আমি ভাবছিলাম আপনাকে ফোন দিব। ফোনটা স্পিকারে ছিল। আর আপা, ছেলেকে নিয়ে আর পারি না। একদিন ডিউটি মিস দিলে কি হয়? একটু আগে ফোন দিলাম, সে বলে ইমার্জেন্সি কল এসেছিল, তাই রাতে চলে এসেছি। আমি আর ছেলেকে মানুষ বানাতে পারলাম না। বিয়ের দিন কেউ ডিউটিতে যায়? সুমাইয়া চেয়ে দেখল এতক্ষণে ছটফট করে হাঁটতে থাকা মা শান্ত নদীর মতো হয়ে গেল। উনি বসে পড়লেন চেয়ারে। মোবাইলটা টেবিলে রেখে আগে এক গ্লাস পানি খেলেন।
তারপর শান্ত হয়ে বললেন, আপা কি যে বলেন, জামাই আমার সোনার টুকরা। আমার জামাইকে নিয়ে কোনো কুটো কথা শুনতে আমি রাজি নই। ছেলে ভাগ হয়ে গেছে আধা আধি। সুমাইয়ার শাশুড়ি হাসলেন। ও আপনি পুরোটাও রেখে দিতে পারেন, আমার খালি বৌমাটা দিলেই চলবে। মায়েরা কথা বলছিল কত হেসে হেসে। সুমাইয়া বাবার দিকে তাকালো, কি সুন্দর কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে টেবিলের দিকে তাকিয়ে। সুমুর মা কথা শেষ করে ফোন কেটে বাবার দিকে তাকালেন। মায়ের দিকে তাকিয়ে বললেন, রাজিয়া, আমি আমার মেয়ের জন্য সোনার টুকরোই বাছাই করেছি। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেলেন স্টাডি রুমের দিকে। একজন অচেনা ছেলে হয়েও কাজী ইকরামুল আহসানের মান রাখলো, আর আমার নিজের পেটে ধরা মেয়ে। সুমাইয়াকে তেজি কথাগুলো শুনিয়ে মা চলে গেলেন। সুমাইয়া চুপচাপ বসে থাকলো কতক্ষণ। আসলেই কাজটা ঝোঁকের বশে করে ফেলেছে, কিন্তু এটার ইম্প্যাক্ট এত বড় সেটা কি জানত? সে কি অত কিছু বুঝে? সুমাইয়াও গেল স্টাডি রুমে বাবার সাথে কথা বলতে। বাবার সামনে গিয়ে বসেছে, বাবা কথা বলছেন না, তার দিকে তাকাচ্ছেন না। যখন খাওয়াচ্ছিলেন তখন কি তাকিয়েছিলেন কি জানি, দেখি নাই। সে এবার বাবার পায়ের কাছে বসল। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি হঠাৎ ব্যাপারটা মানতে পারিনি, আমাকে কিছুদিন সময় দাও প্লিজ বাবা। বাবা কিচ্ছুটি বললেন না। অনেকক্ষণ হয়েছে ওনার পায়ের কাছে বসে থাকলো সে। উনি ফোন বের করে কাউকে ফোন দিলেন, সেটা স্পিকারে ছিল। প্রথমবার কল কেটে গেল, পরের বার রিসিভ হতেই অপর পক্ষ থেকে সালাম দিল বাবাকে। বাবা বললেন, আসিফ বাবা, আমার মেয়ের হয়ে আমি তোমাকে সরি বলছি। ওদিকে তীব্র বাধা। আব্বু এটা কি বললেন? ও ছোট মানুষ, আমারই ভুল, ওর মতামত নেওয়ার দরকার ছিল। আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম মনে হয়। বাবা, আমি তোমাকে কি বলবো বলো, আমার কি বলার মুখ আছে? ওপাশ থেকে কিচ্ছুটি বললেন না। বাবা বলে চললেন, আসিফ তুমি আজ একটা ওয়াদা করো, আমার মেয়ে তোমার সাথে যত অন্যায় অপরাধ করবে তুমি জগতের কাউকে না জানালেও আমাকে জানাবে। আব্বু, যখন থেকে আপনি ওকে আমার হাতে তুলে দিয়েছেন তখন থেকে ও আমার কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর উপহার আর আপনার আমানত। তার দোষ ত্রুটি ভালো মন্দ সব কিছুর দায় দায়িত্ব তখন থেকেই আমার। ও ভুল করতেই পারে, ও অনেক ছোট, কিন্তু আমি কি ছোট? আমি কি গাল ফুলিয়ে আপনার কাছে নালিশ করতে পারি? তাই বলে তুমি কাউকে বলবে না? নিজ চেষ্টায় শুধরে নিব ইনশাল্লাহ। আপনি আমাদের জন্য দোয়া করুন। বাবা, আজ রাতের দিকে এসো, বাবা ছেলে মিলে একসাথেই খাবো। আব্বু, ওকে কিছুদিন সময় দেওয়া দরকার। আমি আসবো ইনশাল্লাহ, আপনি চিন্তা করবেন না। না বাবা, জিতু তোমার সাথে দেখা করবে, তোমাকে সরি বলবে। দেখা না করা অবধি যেন আমার সাথে কথা না বলে, এটাই ওর শাস্তি। অপর পক্ষ থেকে হালকা হাসির শব্দ আসে। এতদিন যখন আপনার ছিল তখন আপনি শাসন করেছেন, এখন আমাকে দিয়ে দিয়েছেন, তাই এখন আমার বিনা অনুমতিতে আর ওকে শাসন করতে পারবেন না। সুমাইয়া স্তব্ধ হয়ে বসে থাকলো আসিফের অধিকারপূর্ণ কথায়। তার চোখে পানি এলো কি, বড্ড অভিমান হলো যেন। বাবা এখনও তাকে বেশি ভালোবাসছে। একটা চড়ুই পাখি গাছের গোড়ায় থাকা ছোট্ট গর্তে টুকটুক করে পোকা বের করে খাচ্ছে, সেটা দেখে আরও একটা চড়ুই এগিয়ে এলো। কিন্তু প্রথম চড়ুই তাকে ভাগ দিতে নারাজ, তাই তো সে পোকাটাকে ঠোঁটে নিয়ে ঘুরে গেল। দ্বিতীয় চড়ুইটা আবারও চেষ্টা করল, কিন্তু এতে প্রথম চড়ুই তার আহারকে মুখে নিয়ে উড়াল দিল। সোমানিয়ার দ্বিতীয় চড়ুইয়ের জন্য মায়া হলো। সে তার হাতে থাকা চানাচুরের প্যাকেট থেকে কয়েক টুকরা ছুঁড়ে দিল পাখিটির পানে। তাতে পাখিটি ভয় পেয়ে উড়ে গিয়ে বসল বকুলের ডালে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে যখন বুঝল সমস্যা নেই, তখন সে আবারও ডানা ঝাপটে নেমে এলো। সুমাইয়া এক মনে পুরোটা ঘটনা দেখতে থাকল। ওর মনে হলো, ইস, ও যদি পাখি হতো, তবে দুনিয়ায় এই সকল কষ্ট থেকে এক নিমিষেই মুক্তি পেত। কলেজ প্রাঙ্গণে বকুল বেদিতে আনমনে বসেছিল সে। গত কয়েকদিনের টানাপোড়েনে শান্ত মেয়েটার অবস্থা ভীষণ টলমলে, নাজুক। ঠিক কি করা উচিত? হুট করে যার সাথে বাঁধা পড়েছিল সেই ব্যক্তিটা হুট করেই আবার উধাও হয়ে গেছে জীবন থেকে। ঠিক যেন ধূমকেতু, যেমন করে এসেছিল তেমনিভাবেই মিলিয়ে গেল। যেন এই এলো এই গেল, হারিয়ে গেল মহাশূন্যে, মিলিয়ে গেল কোনো অজানা এলিপ্টিক্যাল অরবিটে। তার খোঁজ কি আর পাওয়া গেল? সেই নিয়ে অবশ্য মেয়েটার দুশ্চিন্তা নেই। তার সকল দুশ্চিন্তা তার পিতৃমশাইকে নিয়ে।
উনি কথা বলছেন না আজ কয়েকদিন। শর্ত, আগে ভুল শুধরে এসো, তবেই মিলবে বিশাল বটবৃক্ষের প্রশান্তিকর ছায়া। গত কয়েকদিনে সে ছায়ার অভাবেই সুমাইয়ার এই নাজুক হাল। কিন্তু ভুল শুধরাতে হয় কি করে? মানুষটা কেমন সে কি জানে? ঠিক কিভাবে সরি বলতে হয় এটাও তো জানে না। কিচ্ছুটি ভেবে কুল পাচ্ছে না। সেটা নিয়ে ভেবে ভেবে টালমাটাল হচ্ছে সে। কি করা উচিত? যাবে কি একবার হাসপাতালে? কিন্তু মানুষটাকে সে দেখেনি, চিনবে কি করে? অবশ্য হাসপাতালে গেলেই মানুষটাকে খুঁজে পেতে ঝামেলা হবে না। অথচ ও চাচ্ছে আগে চুপি চুপি একবার দেখুক, পরেও কথা বলা যাবে। সিভিটা ডিলিট করে ব্লক করে দিয়েছিল নম্বরটা। এখন সে কাজের জন্য পস্তাতে হচ্ছে। সেটা থাকলে অন্তত দেখতে পারত মানুষটাকে। এটা সব সময় ঘটে সুমাইয়ার সাথে। আবেগের বশে কোনো কাজ ঘটিয়ে ফেলে, কিন্তু সে ব্যাপারটা যে ওর জন্য দরকারি ছিল সেটা পরে প্রমাণিত হয় এবং বারংবার আফসোস করতে হয় তখন। তাই তাকে চেনার কোনো উপায় বর্তমানে নেই। কি আশ্চর্য, যে মানুষটাকে দেখতে ইচ্ছে হয়নি এক বিন্দুও, সে মানুষটার সাথে কেন এখন দেখা করতে হবে? মন তখন কড়া একটা ধমক দেয়। দরকার তাই। ঝামেলা আগে মেটাও বাপু, তারপর ভেবো এসব। কলেজ প্রাঙ্গণে বাদাম, বুট, ছোলা বেচা ছেলেটা তখন সেখানে এলো। বলল, আপামনি, বুট লাগবো নি? সুমাইয়া খেয়াল করেনি, সে শুধু হুঁ শব্দ করল। ছেলেটা চলে গেছে অনেকক্ষণ। সুমাইয়া ডুনে ছিল ভাবনার জগতে। কিছুক্ষণ পর পাশ ফিরে একটা প্যাকেট দেখল। ভাবল বাদাম বুটের প্যাকেট হয়তো, কিন্তু ছেলেটা দাম নিল না। প্যাকেটটা খুলতেই ভীষণ অবাক হলো। প্যাকেটটা ভর্তি ছিল শিউলি ফুলে আর একটা হলদে চিরকুট। জীবনে প্রথম নিজ হাতে ফুল তুললাম। একগুচ্ছ শিউলি আমার জীবনে সদ্য ফোটা এক স্নিগ্ধ শান্ত ফুলের জন্য। সুমাইয়া স্তব্ধ হয়ে তাকিয়ে থাকল চিরকুটটার দিকে। বেশ কয়েকদিন দেখা হয়নি মেয়েটাকে। আসিফ বেশ অশান্ত হয়ে উঠছে যেন। মেয়েটাকে দেখা দরকার এক পলক। ইদানিং মেয়েটা তৃষ্ণা হয়ে উঠেছে, পিপাসা। পানি না খেলে যেমন পিপাসা মেটে না, তেমনি মেয়েটাকে এক ঝলক না দেখলে ভালো লাগে না। দিনটাও ভালো যায় না আসিফের। ঘড়িতে দেখল 11:40। সেই তাগিদেই ফোন দিল রিকশা মামাকে, এটা অ্যাসিওর করতে আজ সুমাইয়া কলেজে এসেছি কি। সে এসেছে। ঝটপট অ্যাটেন্ডেন্টকে বলে বের হলো 5 মিনিটের জন্যে। হাসপাতালের সামনের রোডে চলন্ত রিকশাকে থামিয়ে উঠে পড়ল ঝটপট। পাবলিক কলেজ, সবাই যেতে পারে, কারো কোনো বাধ্যবাধকতা নেই। অবশ্য অনার্স সেকশন চালু আছে, এজন্য আসিফদের মতো খানিকটা বড়দের ঢুকতে বাধা দেয় না কেউ কখনোই। আসিফ কলেজ প্রাঙ্গণে আশেপাশের সকল জায়গায় তার দৃষ্টি বোলালো। না, সুমাইয়াকে দেখা যায় না। ক্লাসের ওদিকেও নেই। বেশ খানিকটা সময় খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে ক্যান্টিনে গিয়ে বসল। একটা কফি অর্ডার দিয়ে আবারও টেবিলে ফিরে এলো। তখনই হঠাৎ ওর নজর গেল ক্যান্টিনের জানালা ঘেঁষে বকুল বেদিতে। সেখানেই মেয়েটা আনমনে বসে আছে। মেয়েটার চেহারা কি একটু বেশিই মলিন? হয়তো বেশি প্রেশার যাচ্ছে। অথচ সে তো শ্বশুরমশাইকে বলেছে ওর ওপর কোনো প্রেশার না দিতে। তবে ও খোঁজ নিয়ে দেখেছে সুমাইয়ার আসলে কোনো সম্পর্ক নেই, তেমন কোনো পছন্দের ব্যাপারও কানে আসেনি। যতদূর বুঝেছে মেয়েটা মূলত ইন্টারনাল কনফ্লিক্ট থেকেই ব্যাপারটা তখন মানতে পারেনি। তার সময় দরকার। মেয়েটাকে আরেকটু খুঁটিয়ে দেখতে এগিয়ে এলো একদম জানালার পাশের টেবিলে। মেয়েটা একটু কালো হয়েছে কি? বিশাল আধারের ঘনঘটা ছেয়ে আছে ওই চোখ মুখ জুড়ে। কি ভীষণ দুশ্চিন্তায় চাপা পড়ে আছে। মনে হচ্ছে কি বিশাল পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। চুপচাপ বলল, সুমো, তোমার দুশ্চিন্তার ভাগিদার হতে এসে কি উল্টো তোমাকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিলাম? এই মেয়ে, তোমার দুশ্চিন্তাগুলো আমাকে দিয়ে দাও। তোমার সকল চিন্তার ভাগ নিতেই তো আমার এই আগমন। চুপচাপ কফি মগে চুমুক দিতেই পকেটে ফোনটা ভাইব্রেট করে উঠল। সেটা বের করে দেখল মা। কানে ধরতেই, কোথায় তুই বাপ? আমি তোর কেবিনে। আম্মা, ছেলে বিয়ে দেওয়ার পর ছেলে কোথায় আছে এ খোঁজ করতে নেই। আছি আপনার বৌমার কাছে, এখন ডিস্টার্ব দিয়েন না। রিক্সা নিয়ে বেয়ানের কাছে গিয়ে গল্প করেন। ওখান থেকে আসলাম। বাহ, ভালোই ভাব জমেছে নিশ্চয়ই। হ্যাঁ, আমার লক্ষ্মী মেয়ের সাথেও ভাব জমেছে। দে তো ফোনটা তাকে। হ্যাঁ আম্মা, নেটওয়ার্কের সমস্যা, কথা কেটে কেটে আসছে। আমি ফিরে আপনাকে ফোন দিচ্ছি। বলেই ঝটপট ফোনটা কেটে পকেটে ভরে নেয়। নিজের কপালে আঙুল ঘষে বলে ওঠে আসিফ। একেই বলে যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই।
লক্ষ্মী মেয়ের সাথেও ভাব জমেছে। এদিকে লক্ষ্মী মেয়ে যে তার ছেলেকে কারাগারে বন্দি করে রেখেছে, সে খোঁজ আছে কজনের। বলে হোয়াটসঅ্যাপটা আবারও খুলে চেক করল। না, মেয়েটা ব্লক সরায়নি এখনো। আসিফ চাইলেই সরাসরি ফোন দিতে পারে, কিন্তু এটা ওর কাছে সাইন। যেদিন মেয়েটা ব্লক ছুটিয়ে স্বাভাবিক হবে সেদিনও সরাসরি কথা বলবে কিংবা মেসেজ দেবে, কিন্তু সেটা কবে জানা নেই আসিফের। আবারও তাকায় সুমাইয়ার দিকে। মেয়ে, তোমার মনটা কি দিয়ে গড়া? গ্রানাইট নাকি কোয়ার্টস? কফিটা শেষ করে হাতটা উল্টে ঘড়িটা দেখে নেয়। মিনিট 20 পার হয়েছে। না, ফিরতে হবে। ধীর পায়ে বেরিয়ে এসে দাঁড়ায় ক্যাফের পাশে। একটা গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়াতেই সেটা ঝাঁকি খেল। ওপর থেকে অনেকগুলো শিউলি ঝরে পড়ল আসিফের গায়ে। হঠাৎ এমন ঘটনায় আসিফ কিছুটা অবাক হল। নিচে পড়ে থাকা ধবধবে সাদা শিউলিগুলোকে ওর কাছে সুমাইয়ার মতোই মনে হলো। কি স্নিগ্ধ, কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব তার ঘ্রাণ। ও হাত বাড়িয়ে কতগুলো ফুল নিল ওপরের ডাল থেকে। ওর 2 হাত ভরে উঠল। অদূরে দাঁড়িয়ে থাকা বাদাম বুটের ছোট্ট পিচ্চি ছেলেটা সেটা খেয়াল করে এগিয়ে এলো। বলল, ভাইয়া, প্যাকেট লাগবো নি? সে তো এটারই খোঁজ করছিল। বাদাম বুটের ছেলেটা একটা কাগজের ঠোঙা এগিয়ে ধরল আসিফের দিকে। আসিফ সেটাতে ফুলগুলো রাখতে রাখতে শুধালো, তোমার নাম কি? টিটু। ধন্যবাদ টিটু। তারপর পকেট হাতড়ে কিছু খুঁজল। অনেক ছোট ছোট কাগজের মাঝে একটা অক্ষত হলুদ কালারের স্লিপ পেল। ক্যাফের দেয়ালে কাগজটা লাগিয়ে সেটাতেই টুক করে তুলে দিল 2 লাইন। তারপর টিটুকে ইশারায় দেখিয়ে দিল সুমাইয়াকে। ওই আপাকে দিবে। ভাইয়া, মারবে না তো? সে কথায় আসিফের হাসি পেল। তা তো বলতে পারবো না। উনি ঠিক কতটা রাগী সেটা সম্পর্কে আইডিয়া নেই, তবে সে ভয় থাকলে সরাসরি দিও না, বুদ্ধি করে পাশ রেখে এসো, কেমন? বলেই টিটুর পকেটে ঢুকিয়ে দিল বকশিস। টিটু করকরে 100 টাকার নোট হাতে পেয়ে ভীষণ খুশি। তার পরের দিন কলেজে ঘটল বিপত্তি। ক্লাস শেষে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তমা উষ্ঠা খেয়ে পড়ে গেল। ব্যাস, মাথা ফাটল নাকি কাটল বলা যাচ্ছে না। কপাল গড়িয়ে রক্ত পড়তে লাগল। সুমাইয়া আর ঝুমা তাকে সাথে নিয়ে ছুটল হাসপাতালের দিকে। সাথে ছুটলেন মিজান স্যারও। কয়েকটা সেলাই লাগলো তাতে। সুমাইয়ার একটু ছোটাছুটি করা লেগেছে। একটা ঔষধ খুঁজতে খুঁজতে পৌঁছে গেল 2 মেন সড়ক পেরিয়ে ওই দিকের ডিসপেন্সারিতে। হাসপাতালের নিকটের ফার্মেসিতে ঔষধটা পাওয়া যাচ্ছিল না। সে ফোন লাগালো ঝুমাকে, যে অন্য পাশের ডিসপেন্সারিতে খুঁজতে গেছে। আমি পেয়েছি, তুই আর কিনিস না, আসছি। আসছে বলল তো, কিন্তু পার হবে কি করে? সারা জীবন রাস্তা পার হওয়াতে তার ভীষণ ভয়। সবসময় কেউ না কেউ পার করিয়ে দিয়েছে। আজ যখন রাস্তা পেরিয়ে এপাশে এসেছিল তখন সিগন্যাল ছিল, কিন্তু এখন সিগন্যাল নেই। পার হবে কি করে? ও খানিকটা চেষ্টা করল, কিন্তু না, পারছে না। সিগন্যাল কতক্ষণে পড়বে? রিকশা করে ওই পথ ধরেই হাসপাতালে আসছিল আসিফ। আজ তার অফ ডে ছিল যদিও, কিন্তু এমার্জেন্সি কল আসায় দ্রুত আসছিল। দূর থেকে সে চিন্তিত সুমাইয়াকে খেয়াল করতেই রিকশা থামিয়ে নেমে এলো। আসিফ ইতস্তত করছিল, মেয়েটা ওকে দেখলে কি বলবে, ভয়াবহ কোনো রিয়াকশন দেবে কি? সব কিছুকে ছাপিয়ে ওর মনে হলো সুমাইয়ার সাহায্য প্রয়োজন। রাস্তার মোড়ে স্ত্রীকে এমন অসহায় অবস্থায় দেখে সে বসে থাকতে পারে না। খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ালো সুমাইয়ার অদূরে। সুমাইয়া তখন আবারও আশেপাশে তাকালো সাহায্যের জন্য। তখন চোখ পড়ল খানিকটা পাশে দাঁড়িয়ে থাকা লম্বা একটা ছেলে নাকি আঙ্কেল বোঝা গেল না, মুখে মাস্ক। আবারও চোখ ফিরিয়ে রাস্তায় দেখল। আসিফের সাথে আজ প্রথম সুমাইয়ার চোখাচোখি হলো। সত্যি ওর চোখের মনি আলাদা রঙের, যে বিষয়টা সুমাইয়ার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছিল। ও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল সেই সৌন্দর্যে নিজেকে ধাতস্থ করার চেষ্টায়। আসিফ তখনও স্বাভাবিক হয়নি ঠিক, তখনই আসিফকে আরও অবাক আর স্তব্ধ করে দিয়ে সুমাইয়া বলে উঠল, আঙ্কেল, আমি পার হতে পারছি না, একটু সাহায্য করবেন প্লিজ। আসিফের মাথায় ছোটখাটো বজ্রপাত হলো যেন। সিরিয়াসলি? লাইক সিরিয়াসলি? আঙ্কেল? হু ইজ আঙ্কেল? মেয়েটা তাকে চেনে না? সত্যিই চেনে না? একবারও দেখেনি? কি হবে সম্ভব? সামনাসামনি না দেখুক, ওকে যে সিভি পাঠিয়েছি সেটাতেও দেখেনি? আসিফের তখন মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়া বাকি ছিল। ও চোখ মুখ শক্ত করে বিশাল একটা রাগী লোক দিতেই সুমাইয়া মিয়ে গেল। সুমাইয়ার দিকে তাকিয়েই মাস্কটা খুলে ফেলল।
সুমাইয়া এবার সেদিকে তাকিয়ে বলল, সরি ভাইয়া, বুঝি নাই, মাস্ক ছিল তো, ভুলে আঙ্কেল বলে ফেলেছি। তারপর সুমাইয়া রাস্তার দিকে ইশারা করে আবারও বলল, ভাইয়া রাস্তা। আসিফ চোখ মুখ শক্ত রেখেই হেঁটে গেল রাস্তার দিকে। তার মাথায় আসলে একটা না দুটো ঠাড়া পড়ল মাত্র। আঙ্কেল, ভাইয়া! সুমাইয়া এলো পিছু পিছু। আসিফ এক এক করে গাড়িগুলোকে হাতের ইশারায় থামিয়ে থামিয়ে সুমাইয়াকে নিয়ে রাস্তা পার হলো। সুমাইয়ার দৃষ্টি বিদ্ধ হয়ে থাকল গোল ডায়ালের রিচ ওয়াচ পরিহিত বলিষ্ঠ হাতটাতে। আসিফ বেশ কিছুদিন হলো একটা বেসরকারি মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের লেকচারের হিসেবে নিযুক্ত হয়েছে। ওপারে পৌঁছতেই আসিফের দুজন ছাত্রীর সাথে দেখা হলো। তারা সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। তখন সুমাইয়া ব্যাপারটা বুঝতে পারল। উনি টিচার, তাই স্যার না বলে উল্টোপাল্টা সম্বোধন করা হয়েছে, এজন্যই হয়তো অমন কটমট দৃষ্টিতে তাকাচ্ছিলেন। সুমাইয়া এবার বলল, সরি স্যার, আসলে বুঝি নাই আপনি টিচার। ধন্যবাদ স্যার, হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। আসিফ ইচ্ছাকৃত কথা বলল না। ওর বিশ্বাস, কথা বললে মেয়েটা ঠিক চিনে ফেলবে। মেয়েটাকে এখন উইয়ার্ড সিচুয়েশনে ফেলার ইচ্ছে নেই তার। সুমাইয়াকে রেখেই সে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল মেডিকেল কলেজের ৩ নম্বর গেটের দিকে। সুমাইয়া চুক সরু করে তার চলে যাওয়া দেখল। ওর কাছে মনে হলো মানুষটা অনেক রিজার্ভ, ইগোটিস্টিক, কথাই বলল না। তখন হুট করে অমন উইয়ার্ড সিচুয়েশনে রাগ লাগলেও এখন যত সময় যাচ্ছে ব্যাপারটায় ভীষণ হাসি পাচ্ছে আসিফের। বোকা মেয়েটা যখন ব্যাপারটা জানবে তখন ওর এক্সপ্রেশন কেমন হবে ও ভাবার চেষ্টা করে। তখনকার সুমাইয়ার দৃষ্টিগুলো বারবার চোখে ভাসছে। একা একা চুপচাপ হাসতে দেখে ডক্টর শাহরিয়ার ওর পিঠে থাবা দিয়ে বলে, কি মশাই, একা একাই হাসছো সেই কতক্ষণ ধরে? আমাদের সাথেও শেয়ার করো, আমরাও হাসি। আসিফ জল জল চোখে তাকিয়ে বলল, শাহরিয়ার, এমন টাইপের কোনো সিনেমা আছে? ওই যে বাবা কেন চাকরের মতো, হাজব্যান্ড কেন আঙ্কেল টাইপের সিনেমা? শাহরিয়ারকে ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখের ইশারায় বলল, জানো নাকি, নাটক হলেও চলবে। একজনকে সাজেস্ট করতাম দেখার জন্য। অদ্ভুত চোখে চেয়ে থাকে শাহরিয়ার। এই কি হয়েছে তোমার? এমন উদ্ভট কথাবার্তা তোমার সাথে যায়? যাই রে বন্ধু, সবই চাই। ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। নিজ কেবিনে ফিরে আয়নায় নিজেকে আরেকবার দেখে নেয়। ওকে কি আসলেও আঙ্কেলের মতো লাগে? অবশ্য ৩০ বছর মোটেও কম নয়। সুমুর তুলনায় অবশ্যই আঙ্কেল। শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করল। কি করবে? এত ভালো লেগে গেল যে হারাতে ইচ্ছে হলো না আর। আর ওর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বিয়ে না করে বাইরে গেলে ফিরে এসে আর কেউ মেয়ে দিত না নির্ঘাত। চুপচাপ আয়নায় সুমাইয়াকে কল্পনা করে বলে ওঠে, বালিকা, শেষ পর্যন্ত একটা আঙ্কেল জুটল তোমার কপালে। এমার্জেন্সি রোগীকে দেখা শেষ করে যখন বাসার পথ ধরল তখন ইনফরমেশন ডেস্কের সামনে সুমাইয়াকে দেখল। রিসেপশনিস্ট তাকে বলছিল, আসিফ স্যার বসেন ৩ তলায়। ওকে, থ্যাংক ইউ বলেই সুমাইয়া লিফটের দিকে গেল। হাসপাতালে সবসময় প্রচুর ভিড় থাকে। আসিফ ১ সেকেন্ড ভাবল, তারপর নিজেও লিফটে গিয়ে উঠল। অত মানুষের মাঝে ঠিক আসিফকে চোখে পড়ল সুমাইয়ার। প্রচণ্ড ইগোটিস্টিক মানুষটা এখানেও। সুমাইয়া সহ আরও অনেকেই নামল ৩ তলায়। আসিফ ৩-এ নামল না, সে আরেক ফ্লোর উপরে নামল। তার কাছে এটা বাচ্চামি লাগলেও হঠাৎ করেই এই লুকোচুরিটা ভীষণ ভালো লাগছে। বাচ্চা বিয়ে করলে তো তার সাথে নিজেরও বাচ্চা হয়ে যেতে হয়। মেয়েটাকে লুকিয়ে দেখতে আরও ভালো লাগছে। মেয়েটা আসিফকে চিনলে এই সুযোগটা সে পেত না। হয়তো মেয়েটা আসিফের সামনেই আসত না। সুমাইয়া ততক্ষণে খুঁজে পেয়েছে আসিফের কেবিন। পাশের কেবিনের অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করতেই বলল, স্যার তো মাত্রই নেমে গেলেন। স্যারের মেডিকেলে আজ ক্লাস আছে। বেশি ইমার্জেন্সি হলে মেডিকেল কলেজের ৩ নম্বর ভবনে যান, স্যারকে পাবেন। সুমাইয়া হাফ ছেড়ে বাঁচল। যাক বাবা, নেই সেটাই ভালো। সে কেবিনের সামনে নেম প্লেটের পাশে দাঁড়িয়ে নিজের একটা সেলফি নিল। তারপর সামনের ওয়েটিং জোনে পেতে রাখা চেয়ারে গিয়ে বসল। দূর থেকে সিঁড়ি বেয়ে নেমে আসা আসিফ সেটার পুরোটাই দেখল। সে খানিকটা এগিয়ে গিয়ে পিছনের দিকের একটা চেয়ারে বসল। সেখানে আরও অনেক রোগী, অন্যান্য ডাক্তারের। সুমাইয়া তখন মোবাইলে ব্যস্ত। আসিফের ধ্যান জ্ঞান সুমাইয়া তখন কাউকে কল দিতে ব্যস্ত, কিন্তু কল রিসিভ হলো না। সে বাবাকে সেলফিটা পাঠিয়ে একটা ভয়েস সেন্ড করল। বাবা, আমি তোমার অতি স্নেহের, অতি প্রিয়, অতি আদরের বর্তমান পৃথিবীতে তোমার একমাত্র ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু সেই অতি ভদ্র লোক, মহামূল্যবান দামি লোক, হীরামণি মুক্তায় জড়ানো লোক কেবিনে নেই। এখন কি করব? আসিফ নিজের এত এত বিশেষণ শুনে ঠোঁট চিপে হাসল। মনে মনে ভাবল, মেয়েটা কতটা পাগলা টাইপের।
সুমাইয়া দেখল বাবা ভয়েসটা শুনল কিন্তু রেসপন্স করল না। ওদিকে আসিফের ফোনটা ভাইব্রেট করতেই সে সেটা রিসিভ করে ক্ষীণ গলায় জি জি বলে কথা শেষ করল। কিছুক্ষণ পরে ভয়েস এলো। তুমি বসো, আমি আসিফকে ফোন দিয়েছি। সুমাইয়া শব্দ করেই বলে উঠল, না বাবা, ফোন দিও না। ঠিক তখনই আরেকটা মেসেজ এলো সুমাইয়ার নম্বরে, যেটা আসিফ পিছনে বসেই সেন্ড করেছে। তুমি আমার কেবিনের সামনে বসো, আমি আসছি।